আচ্ছা, আজকে লারাভেল ব্যাচ 15 এর ডে 15 এর ক্লাস স্টার্ট করতেছি আমরা। আমি একটা কাজ করি, লাস্ট ডেতে আকাশ একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন। আমি আবার নতুন করে প্রজেক্ট বানাচ্ছি একটা, তাহলে ওই প্রজেক্ট বানানোটা আবার আবার দেখে নিতে পারবেন। আগে আমাদের লারাভেল ব্যাচ 15 যেটা ছিল না এইচটিএমএল, এটা ফেলে দিই আমি, ঠিক আছে, ফেলে দিলাম। আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে যে আমি নেটবিনস থেকে একটা প্রজেক্ট বানাবো, ঠিক আছে। আমি যদি চাই আমি এইখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি, দেন আমি ওইখান থেকে একটা প্রজেক্ট বানিয়ে নিব নেটবিনস থেকে, অথবা আমি নেটবিনস থেকে যদি প্রজেক্ট বানাই নর্মালি একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে। এখন অনেক সময় যদি ঝামেলা হয় যে ফোল্ডার ক্রিয়েট হয় নাই, বাইরে হয়ে গেছে, অনেক সময় প্রবলেম করে, তো সেফ সাইডের জন্য আমরা এখানে একটা প্রজেক্ট বানিয়ে মানে ফোল্ডার বানিয়ে নিব, আর কিছুই না, ঠিক আছে। নিউ ফোল্ডার নিলাম। নর্মালি ফোল্ডারের নামে স্পেস থাকলে প্রবলেম নেই, বাট স্টিল স্পেস না দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। যে কোনো সময় প্রবলেম হইতে পারে, কারণ যেহেতু প্রজেক্ট রিলেটেড বা ওইগুলি ওয়েবসাইটের নামের মধ্যে থাকবে, সো এই স্পেসগুলি না দেওয়াটা বেটার। না, এইচটি ডক্স। একটু আগে ফার্স্টে কি কোশ্চেন জিজ্ঞেস করছিলাম যে পিএইচপি কি ধরনের ল্যাঙ্গুয়েজ, কেন জিজ্ঞেস করছি, কারণ নর্মাল একটা ল্যাঙ্গুয়েজ সি আমি যদি একটা কম্পাইলার রান করি আমার ওটা ওই এডিটর দিয়ে দেখা যায়, ঠিক আছে। তারপর আবার এইচটিএমএল, সিএসএস এগুলো আমি ব্রাউজারে দেখতে পারি, কিন্তু যদি সেম আমি কিন্তু লোকাল হোস্ট ছাড়া আমি নর্মাল টেক্সট প্যাডে লিখে সি এর কোড বা সিএসএস এর কোড দেখতে পারি, বুটস্ট্র্যাপের কোড আমি দেখতে পারি ব্রাউজারে, ঠিক আছে। কোনো এইচটিএমএল সরি কোনো নেটবিনস বা কোনো জ্যাম্প আমার কিছু দরকার নেই ওটার জন্য, বাট পিএইচপি সেম ভাবে লিখে কিন্তু আমি দেখতে পারবো না। আমি যতই রান করি না কেন আমার পুরো পেজ ভরা কোড, ব্রাউজারে পেজ ভরা কোড, কিন্তু আমি দেখতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার সার্ভার অ্যাক্সেস না থাকে, ঠিক আছে। এই জন্য আমাদের লোকাল হোস্টার লাগে। আর গ্লোবাল হোস্ট অবশ্যই কিনতে হলে টাকা লাগবে, সো এই জন্য আমরা লোকাল হোস্টে কাজ করি, এটা আমাদের জন্য খুবই ভালো একটা ইজি একটা সফটওয়্যার। আচ্ছা, আমি প্রজেক্টটা বানিয়ে নিই। আরে PHP, আচ্ছা, আমি এই নামটা একটু কপি করে নেই, ঠিক আছে। একটু খেয়াল করে দেখেন, প্রজেক্ট বানানোটা একবার খেয়াল করে দেখেন, পরে কিন্তু আবার ভুলে যাবেন এটা। ফাইলে গেলাম, নিউ প্রজেক্ট, পিএইচপি, পিএইচপি অ্যাপ্লিকেশন, ঠিক আছে। নেক্সট, এই যে এই জায়গাটার মধ্যে দেখেন জ্যাম্প, এসিডক, সাবিজাবি অনেক কিছু দেখাচ্ছে। আবার এইখানে একটা হচ্ছে প্রজেক্ট নেম, একটা হচ্ছে সোর্স ফোল্ডার, ঠিক আছে। আমরা এখানে যে ব্রাউজ করে আমাদের ওই ফোল্ডারটা দেখা দিব, যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছি, এই যে এটা বানালাম না মাত্র, ওপেন। আমার প্রজেক্টের নেমটাও আমি একটাই দিয়ে দিব, তা না হলে দেখা যাবে ওই যে পিএইচপি প্রজেক্ট 1 বা এরকম একটা নামে থাকবে, ঠিক আছে। আমি সেম রাখলাম যেন আমার বুঝতে সুবিধা হয়। আরেকটা জিনিস দেখেন, এখানে পিএইচপি ভার্সন দেখাচ্ছে, যেহেতু আমারটা লেটেস্ট জ্যাম্প, লেটেস্ট সব কিছু, সো আমার পিএইচপি ভার্সন 7 দেখাচ্ছে। পিএইচপি আরো পুরাতন ভার্সনও আছে এখানে, আমরা অলওয়েজ ট্রাই করবো যে লেটেস্ট ভার্সনটাই রাখতে, ঠিক আছে। আচ্ছা, আর বাকি তেমন কিছু আমার দরকার নেই, জাস্ট এইগুলো প্রথমবার একটা প্রজেক্ট যখন বানাবো একটু চেক করে নিব, আর কিছুই না। এরপরেরটা নেক্সট না দিয়ে আমি ফিনিশ দিলেও চলবে, আমার কোনো এরর আছে নাই, আমি জাস্ট খালি ফিনিশ দিয়ে দিই। আচ্ছা, এখন একটু চেহারাটা দেখি, এই হচ্ছে আমার প্রজেক্ট তৈরি হওয়ার। এর আগে আমাদের যখন প্রজেক্ট বানিয়েছিলাম তখন সেম একই রকমই তোমার সোর্স এভিতে কিছু না কিছু তৈরি থাকতো, হ্যাঁ। এখানে কিন্তু তেমন কিছু নাই আর, দেখেন সোর্সে তেমন কিছু নাই। আমি একটু কাজ করি, আমার ওই প্রজেক্টে যাই, এটা আমার ফাঁকা ফোল্ডার ছিল না, এখন দেখেন এটা ফাঁকা না, এই যে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই জিনিসটা অ্যাকচুয়ালি জ্যাম বানাইছে, এই টোটাল জিনিসটা, সরি নেটবিনস বানাইছে এই জিনিসটা।
আচ্ছা, এখন যেটা করি, আমাদের যেই কোড লিখবো বা যা লিখবো না কেন সবই সোর্স ফাইলে লিখবো। এটাতে নিউ একটা পিএইচপি ফাইল নেই, x.php, জাস্ট একটা নিলাম পিএইচপি ফাইল, ফিনিশ। ঠিক আছে, এই হচ্ছে আমার পিএইচপি ফাইলটা। ডান, কিছু নাই। পিএইচপি ফাইল যখন বানাইছি একটু খেয়াল করে দেখেন, স্ট্রাকচারটা দেখেন একটু। যখন আমি একটা পিএইচপি ফাইল বানাবো, শুরুতে এরকম পিএইচপি সিনট্যাক্স থাকে, আর মাঝখানে এই জায়গায় ফাঁক, জাস্ট খালি কিছু একটা কমেন্ট আউট করে একটা লেখা থাকে। ঠিক আছে, পিএইচপি ভাই আপনার পরের ডেটা। হ্যাঁ, জাস্ট একটা ফাইল যখন ক্রিয়েট করবো তখন একটা স্ট্রাকচারটা দেখেন। ঠিক আছে, আচ্ছা এখন লাস্ট ডেতে ভাই অবশ্যই দেখেছে একটা পিএইচপি যখন আমরা লিখবো তখন আমার পিএইচপি সিনট্যাক্সের ভিতরে আমার লিখতে হবে এটা, তাই না? আমি এইচটিএমএল চাইলে যে কোনো জায়গায় লিখতে পারি, এইচটিএমএল ইসের মধ্যে আমি একটা এইচটিএমএল ফাইলের মধ্যে চাইলেই যে কোনো জায়গায় পিএইচপি লিখতে পারবো না, একটা যে কোনো ফাইলের মধ্যে আমি লিখতে পারবো না। আমার পিএইচপি যদি লিখতে হয়, পিএইচপি ফাইলের ভেতরেও পিএইচপি সিনট্যাক্সের আন্ডারে এই অ্যাঙ্গেল ব্র্যাকেট কোশ্চেন মার্ক পিএইচপি স্পেস, এই জায়গাটা যে আছে না, এইটা শুরু, এইচটিএমএল যেরকম ট্যাগে শুরু হয় সেরকম পিএইচপির শুরু এইটা, পিএইচপির শেষ এটা, এটার ভিতরে আমি পিএইচপির কোড লিখবো অলওয়েজ। ঠিক আছে, নেটবিনসের মধ্যে একটা মজা জিনিস হচ্ছে যে যদি পিএইচপি ফাইল একটা টোটালি জাস্ট একটা পিএইচপি ফাইল থাকে আর প্রথমে এরকম পিএইচপি লেখা শুরু থাকে, ওটা এনিট একটা দেওয়া লাগে না, এটা একটা সুবিধা, মানে এটা নেটবিনসে এইভাবে দেওয়া থাকে, যার জন্য আমরা নর্মালি ওই সময় তখন শুধু পিএইচপি যখন লিখবো তখন আর দিব না, বাট নর্মালি ফাইলের আন্ডারে যখন লিখবো তখন অলওয়েজ স্টার্টিং আর ক্লোজিংটা দিয়ে কাজ করবো। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখেন। আচ্ছা, এখন যেটা করতে চাচ্ছিলাম, কমেন্টিং সিস্টেম তো মনে আছে, নর্মাল ডাবল স্ল্যাশ দিয়ে সিঙ্গেল একটা কিছু একটা লিখে কমেন্ট, আবার যদি মাল্টিপল লাইন কমেন্ট করতে চাই তাহলে এই যে এইভাবে স্ল্যাশ স্টার সিএ, অনেকটা সিএ যেরকম করতাম একই রকম কিন্তু। ঠিক আছে, এই জিনিসগুলো আমি ফেলে দিই। হ্যাঁ, আচ্ছা, এখন পিএইচপি তে ভ্যারিয়েবল লেখার সিস্টেমটা কি? আমাদের যেরকম ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, অ্যারে, ডাবল, এই টাইপ অফ ভ্যারিয়েবলের কনসেপ্ট আমাদের মনে আছে না? ফ্লোটটা কি? দশমিক আকারে। ডাবলটা কি ফ্লোটের চেয়ে একটু বড় না? আচ্ছা, ইন্টিজার আছে, আনসাইন্ড ইন্টিজার আছে, তারপর স্ট্রিংও আছে। আমাদের স্ট্রিং এর মধ্যে কি মাল্টিপল ক্যারেক্টার করি, মাল্টিপল ক্যারেক্টার, আর শুধু ক্যারেক্টারের মধ্যে শুধু একটা সিঙ্গেল ক্যারেক্টার থাকে, তাই না? এদিকে ফাইল ক্রিয়েট করতে বলছে না মানে? আচ্ছা, কি যেন বলতেছিলাম, ভ্যারিয়েবল সম্পর্কে জাস্ট একটু বলতেছিলাম, তাই না? আচ্ছা, পিএইচপি তে আমরা যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, আমাদের ওকে ফ্লোট হইতে হবে না ইন্টিজার হতে হবে না অ্যারে হতে হবে না স্ট্রিং হতে হবে, এত কিছু বলা দরকার নেই। আমি জাস্ট খালি ওকে কিছু ভ্যারিয়েবল অ্যাসাইন করে দিই, কোনো ভ্যালু দিয়ে দিই, ও নিজে নিজে বুঝে যাবে এটা। ঠিক আছে, পিএইচপি তে একটা ভ্যারিয়েবল লেখার স্টাইল হচ্ছে ডলার নেম। ডলারটা আসতেছে কি করে মানে? শিফট ডলার, নর্মালি এই যে 1 2 3 4 উপরে যে সিম্বল আছে ওটা আনার জন্য যা আছে তাই। আচ্ছা, ডলার পিএইচপি, এই তো, এটা হচ্ছে আমি একটা স্ট্রিং ওকে, পিএইচপি নামে একটা স্ট্রিং ওর ভিতরে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এখন হ্যাঁ, তার মানে ওর ভিতরে এইভাবে আমরা অ্যাসাইন করি না একটা ভ্যালু যে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে। এখন যদি আমি একটা নাম্বার অ্যাসাইন করতে চাই, সে ডলার এক্স ইকুয়ালস টু 5, অ্যাসাইন হয়ে গেল না? হ্যাঁ, আচ্ছা, এখন যেটা করতে চাই আমি এটাকে প্রিন্ট করতে চাই। নর্মালি আমার টার্গেট তো হচ্ছে প্রিন্ট করা না? আচ্ছা, পিএইচপি তে যে কোনো কিছু যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে প্রিন্ট করব? ইকো, ইকো লিখে কোটেশনের ভিতরে আমি ফার্স্টে হ্যালো প্রিন্ট করি, এই যে। ঠিক আছে, তাহলে আমার শুধু হ্যালোটা, হ্যাঁ বুঝি নেই, সেকেন্ড লাইনটা এটা, হ্যাঁ এটা কি বলেন, আমি বুঝি নেই, আবার বলেন। সেকেন্ড লাইনটা,
আমি প্রথমে একটা ভ্যারিয়েবল নিলাম, নেম নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ওটাতে আমি পিএইচপি অ্যাসাইন করছি। তাহলে আমার ওটার নাম পিএইচপি যে লেখাটা লিখছি ওটা ওর ভিতরে চলে গেছে না ভ্যারিয়েবলের ভিতরে। তারপরে এক্স নামে আমি একটা ভ্যারিয়েবল নিলাম, এটাতে আমি 5 কে অ্যাসাইন করছি। দুই টাইপের ভ্যারিয়েবল নিলাম, একটা স্ট্রিং টাইপের নিলাম, একটা ইন্টিজার টাইপের নিলাম। ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য যে এইভাবে নিতে পারি আমরা। ঠিক আছে, আচ্ছা। আর ইকো করার জন্য মানে জাস্ট প্রিন্ট করার জন্য আমি ইকো ইউজ করবো আমরা। ইকো দিয়ে জাস্ট হ্যালো লিখছি, তার মানে হ্যালো আমার প্রিন্ট হওয়ার কথা। আরেকটা জিনিস, সে আমি একটা কাজ করি, আমি যদি আমার অ্যাপাচি রান না থাকে, পিএইচপির জন্য আমাদের যে সার্ভারটা লাগছে সে হচ্ছে অ্যাপাচি। ঠিক আছে, যদি অ্যাপাচি আমার রান করা না থাকে তাহলে কিন্তু আমার পিএইচপি কখনো রান করবে না। অলওয়েজ আমার জ্যাম্পের মধ্যে অ্যাপাচিটা রান থাকতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ আমি লোকাল হোস্টে আমার চালু হবে না। আর ধরলাম আমি লোকাল হোস্ট নাই করে আমি নর্মালি ম্যানুয়ালি যে পিএইচপি পেজটা ব্রাউজার ওপেন করতে চাই, তাও কাজ করবে না। ঠিক আছে, আচ্ছা। লোকাল হোস্ট -15 পিএইচপি। দেখেন আরেকটা জিনিস খেয়াল করেন, আগে যখন আমরা ঢুকতাম না তখন আমার ওইটার ভিতরে ঢুকে পাবলিকের ভিতরে যে আরো কত কিছু করা লাগতো না, এইচটিএমএল যখন আমরা কাজ করতাম। এখানে কিন্তু আমার অ্যাকচুয়ালি তেমন কিছু করা লাগে নাই, তাই না? আমি জাস্ট ওইটা ঢুকছে আর সাথে সাথে চলে গেছে। অ্যাকচুয়ালি কি আমাদের এরকমই হওয়া উচিত ছিল, কারণ আমি ধরেন এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম, সে এইটা পুরোটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম। আমার কি কখনো ওয়েবসাইটে ঢুকে তার এই ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স আছে বা ওই ফোল্ডারের ভিতরে এটা আছে এইভাবে লিখে লিখে আমরা কি কখনো ইন্ডেক্সে ঢুকি? ক্লিক করার সাথে সাথে আমার মেইন পেজটা আসার কথা না? সো একইভাবে কাজটা করবে। ও তো এইচটিএমএল আমরা ওইভাবে একটু ভেঙে ভেঙে কাজ করতাম এটাই, বাট আদারওয়াইজ এইভাবে কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি কিছুই করি নাই, এই যে এই প্রজেক্টটা নাম আমার লোকাল হোস্টে এইভাবে যাচ্ছি না, ক্লিক করছি চলে গেছে, সরাসরি চলে গেছে। ওই পেজে ইন্ডেক্স নাম যেহেতু আছে সেই জন্য আমি ডাইরেক্ট এটা আসছে। যদি আমি ইন্ডেক্স নাম না দিতাম তাহলে আমার এটা ডাইরেক্ট আসতো না, তখন আমাকে ওইটার নামটা দিয়ে দিয়ে ক্লিক করতে হতো, তাই না? এইচটিএমএল তো সেম কাজটাই করতাম আমরা, যদি ইন্ডেক্স নাম না থাকতো তাহলে আমাকে ওইটা ম্যানুয়ালি নামটা দিয়ে তারপর লোড করতে হতো পেজ। এইচটিএমএল যেভাবে আমরা পেজ লোড করি ওই একইভাবে কিন্তু। আচ্ছা, এখন আপনাদের আমি একটা টাস্ক দিছিলাম, সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল প্রিন্ট করতে, তাই তো? ভ্যারিয়েবল প্রিন্ট করছেন কিভাবে? নর্মালি আমরা একটা ভ্যারিয়েবল প্রিন্ট করবো কিভাবে, সরি এটা লিখতেছি কেন, ইকো, এইভাবে আমি প্রিন্ট করে দেখাইছি না? হ্যাঁ, আচ্ছা তাহলে আমি একটা ভ্যারিয়েবলের নাম সে, এটা আমি কমেন্ট আউট করে দিই। এইভাবে যদি নেই তাহলে কি হয় দেখি, একটু একটু খেয়াল করে দেখেন, যদি এইভাবে নেই যা দিছি তাই আসতেছে কিন্তু, তাই না? যা দিছি তাই আসছে না? হ্যাঁ। আর কয়েকজন একটা কাজ করছে, যেটাই ট্রাই করছে না কেন এখানে কোনো ডলার সাইন দেয়নি। দুইজন, আপনাও করছেন, ইকুয়ালও করছে। এটা পিএইচপির ভ্যারিয়েবল, ঠিক আছে? এইরকম না যে শুধু অ্যাসাইন করার সময় আমি ডলার সাইনটা দিব, আমি ওই ভ্যারিয়েবলটাকে যতবার ইউজ করব ততবার আমি ওকে ডলার সাইন দিয়ে রাখবো। তা না হলে ও বুঝবে কিভাবে যে এটা একটা ভ্যারিয়েবল? ঠিক আছে, প্রতিটা বার যখন আমি ওকে ইউজ করবো অলওয়েজ ওর সামনে একটা ডলার সাইন থাকবে। আচ্ছা, আরেকটা কাজ করি, এইটাকে আমি ডাবল কোটেশনের ভিতরে লিখি। ঠিক আছে, এই যে দেখেন এবার পিএইচপি আসছে। আমি বলতেছি, আমি দিচ্ছি, বলতেছি, এই যে আসছে। হ্যাঁ, আচ্ছা আরেকটা কাজ করি, ইকো দেই, কোনো কোটেশন দিব না। এবার দেখেন, এবারও কিন্তু পিএইচপি আসছে, তাই না? হুম, আচ্ছা। এখন এইখানে তাহলে একটা সিম্পল একটা একটা কিছু দেখা গেল যে সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন আর নো কোটেশন। ঠিক আছে, যখন আমি কোনো ভ্যারিয়েবল লিখবো, কোনো ভ্যারিয়েবলকে ইকো করব, ঠিক আছে, ওর জন্য আমার কোটেশন দেওয়া দরকার নেই। কোনো ভ্যারিয়েবল ইকো করতে চাইলে আমার তার জন্য কোনো কোটেশন দরকার নেই, আমি কোটেশন ছাড়া ভ্যারিয়েবলকে ইকো করতে পারবো। ঠিক আছে, সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশনের মধ্যে একটা স্লাইড ডিফারেন্স আছে।
সিঙ্গেল কোটেশনের চেয়ে ডাবল কোটেশন একটু স্মার্ট বেশি। সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি যাই দিব না কেন, যাই দিব, আমি ভ্যারিয়েবল দিই, কোনো একটা স্ট্রিং লিখি, কোনো একটা ফাংশন লিখি, যাই লিখি না কেন, ও অলওয়েজ যা লিখবো তাকে প্রিন্ট করে দিবে। সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি যাই লিখবো তাকে প্রিন্ট করে দিবে। ডাবল কোটেশনের ভিতরে যদি আমি কিছু লিখি, ও একটু বোঝার চেষ্টা করে যে আমার ভিতরে কোনো স্ট্রিং আছে নাকি কোনো ভ্যারিয়েবল আছে। ডাবল কোটেশন এই জায়গায় একটু খুঁজে যে ওর ভিতরে কোনো ভ্যারিয়েবল আছে কিনা, ও খোঁজার চেষ্টা করে। যদি ভ্যারিয়েবল পায় তখন ও অ্যাজ এ ভ্যারিয়েবলে ভ্যালুটা প্রিন্ট করে। আর সিঙ্গেল কোটেশনের ভিতরে যা আছে ও গণহারে তাই প্রিন্ট করে দেয়। এইটাই, আর তেমনই নেই। এখন সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন একটা মিনিং বুঝতে পারছেন? শুধু এই জায়গায় না, সব জায়গায় পিএইচপি সব জায়গায় সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন মিনিং এটাই। বেসিক্যালি যা দিব তাই প্রিন্ট করবে, কোনো একটা চেঞ্জ নেই। খালি পার্থক্য এটাই যে ও একটু বোঝার চেষ্টা করবে ওর ভিতরে কি আছে। যদি কোনো ভ্যারিয়েবল থাকে বা ওইটার অন্য কোনো মিনিং থাকে তাহলে সে ওই মিনিংটা খোঁজার চেষ্টা করে। আদারওয়াইজ যা থাকবে তাই প্রিন্ট করে এরা। ঠিক আছে? আর এইখানে এগুলির জন্য আমি সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন একটা দিলেই হয়েছে। ঠিক আছে? যখন আমরা অ্যাসাইন করব তখন এই জায়গায় যে সিঙ্গেল কোটেশন দিতে হবে এটা কোনো কথা না, আমি ডাবল কোটেশনও লিখতে পারি একটা স্ট্রিংকে। ওইটা তেমন একটা হেডেক না কিছু। ঠিক আছে? আচ্ছা, এই গেল। এখন একটা কাজ করি, ক্লিয়ার? এই প্রিন্টগুলি ইকো করা ঠিক আছে? এখন আমরা একটা কাজ করি, আমরা সিম্পলি দুইটা নাম্বার, আচ্ছা ভ্যারিয়েবল লেখার কিছু রুলস আছে। পিএইচপিতে আমরা যখন ভ্যারিয়েবল লিখবো সেটার কিছু রুলস আছে। ধরেন সিতে আমরা একটা ভ্যারিয়েবল কিভাবে লিখতাম, যে আমরা কি যে কোনো নাম যে কোনো ভাবে ভ্যারিয়েবল লিখতে পারি। ধরেন আমি একটা ভ্যারিয়েবল লিখলাম ফার্স্ট নেম ডলার, এইভাবে এইভাবে লেখলেই কি আমার হয়ে গেল? মানে লিখলেই কি আমার এটা হয়ে গেল? মানে জাস্ট লিখছি, লিখলে কি হয়ে গেল? হ্যাঁ, কখনো কোনো ভ্যারিয়েবল আমার স্পেস থাকতে পারবে না, এটা একটা ফার্স্ট ইস্যু। ঠিক আছে? কখনো কোনো ভ্যারিয়েবল, সেটা যে ল্যাঙ্গুয়েজ হোক না কেন, ইভেন তো আমি সিএসএস এর ক্লাস ফাইল লিখবো ওটাতেও না, বা পিএইচপি তে বা এইচটিএমএল যে নেম ট্যাগের মধ্যে ভ্যারিয়েবল লিখবো ওই জায়গা না, কখনো না, কোনো জায়গায় না। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ফার্স্ট নেমটা লিখলাম না, আচ্ছা আরেকটু লিখি, ফার্স্ট নেম ফর পিএইচপি পিএইচপি এরকম হয়তোবা আমার একটা কোডের মধ্যে অনেকগুলো ভ্যারিয়েবল আছে, থাউজেন্ডস অফ ভ্যারিয়েবল আছে, 100 250টা ভ্যারিয়েবল থাকতেই পারে। এখন প্রতিটার মধ্যে আমি কি এক্স এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এ ওয়ান এ টু এ থ্রি যদি লিখি, চেনা যাবে, বোঝা যাবে, পসিবল এটা? পরে অ্যাট দ্য এন্ডে কিনা বুঝতে পারবো না। তাহলে আমাকে ডেফিনেটলি একটা মিনিংফুল নেম লিখতে হবে। এখন এটাও তো একটা মিনিংফুল নেম, তাই না? ফার্স্ট নেম ফর পিএইচপি ক্লাস, কিন্তু এটা দেখে পড়া কি মানে পসিবল, মানে বুঝে যেতেছে এটা কিছু? আমি হয়তো বা এখন লিখছি তাই বুঝতে, বাট পরবর্তীতে কি লিখছি এগুলি, মানে পড়ার সময় একটা ঝামেলা হয় না? তাহলে কি আমি স্পেস দিতে পারবো? আমি তো স্পেস দিতে পারতেছি না। যেটা করতে পারি, ইদার আমি আন্ডারস্কোর ইউজ করতে পারি অথবা ক্যামেল কেস ইউজ করতে পারি। ঠিক আছে? এই ফার্স্ট আন্ডারস্কোর, এটা হচ্ছে আন্ডারস্কোর বা স্নেক কেজিং বলে এটাকে, সাপের মতো না? সো এটাকে স্নেক কেজিং বা আন্ডারস্কোর বলে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে যদি আমি আন্ডারস্কোর না দিই, তাহলে আমি ক্যামেল কেসিং ইউজ করতে পারবো। ফার্স্ট যে নামটা আছে ওইটার ফার্স্ট অ্যালফাবেটটা স্মল লেটার থাকবে, কিন্তু তার পরবর্তী যে কটা নতুন নতুন একটা স্ট্রিং অ্যাড হচ্ছে বা নতুন একটা ওয়ার্ড অ্যাড হচ্ছে তাদেরটা ক্যাপিটাল লেটার থাকবে। এখন কি এটা দেখে একটু পড়া মনে হয় না যে ফার্স্ট নেম ফর পিএইচপি ক্লাস, তাই না? হুম, ঠিক আছে? এটা হচ্ছে দুই ধরনেরই, আন্ডারস্কোরিং সিস্টেম আবার ক্যামেল কেসিং সিস্টেম। ক্লিয়ার এটা? হুম, আচ্ছা। ভ্যারিয়েবল লেখার আরো কিছু রুলস আছে, সেটা হচ্ছে যে আমি যে কোনো ভ্যারিয়েবলের শুরুতে নাম্বার দিয়ে শুরু করতে পারবো না, তখন স্পেশাল ক্যারেক্টার দিয়ে শুরু করতে পারবো না। ঠিক আছে? নর্মালি সিতে আমরা যেরকম ভ্যারিয়েবল নাম দেখতাম না, বা আগে যেগুলো শিখে আসি সেম একই রকম জিনিস, আমি নতুন কোনো এক্সট্রা কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবো না শুরুতে, ইভেন দো আমি কোনো নাম্বারিং ইউজ করতে পারবো না। ঠিক আছে? জাস্ট
ক্যারেক্টার ইউজ করব, আবার আন্ডারস্কোর চাইলে ইউজ করতে পারি, ঠিক আছে? কিন্তু নামের মাঝখানে আমি হয়তো ডিজিট ইউজ করতে পারি, ওটা সমস্যা নেই, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন একটা কাজ করি, জাস্ট সিম্পলি দুটা ডিজিট অ্যাড করে, আচ্ছা আমাদের আগে অ্যাড এর জন্য এটা দেখে নিই। নর্মালি আমরা সিতে কি কি সিম্বল দেখতাম? অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন আর মাল্টিপ্লিকেশন। এই চারটা ইসের জন্য আমাদের সিম্বল কি ছিল? প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন, এটাই না? হ্যাঁ, এটা আমার সিম্পল নর্মাল অপারেটর না? হ্যাঁ, তাহলে এইটা ইউজ করেই সিতে যেভাবে কাজ করছে একইভাবে কাজ করবো, ঠিক আছে? কিছু চেঞ্জ আছে সিনট্যাক্স ওয়াইজ, বাট ওটা যখন আসবে তখন আমি বলে দিব। আচ্ছা, ওই যে ডলার এক্স এখানে দেওয়া আছে না, এই জায়গায় ডলার ওয়াই নেই, equals to 6, sum equals to, দেখেন আমি কিন্তু একবারও ডলারটা সরাইতে পারবো না, কারণ আমার যে ভ্যারিয়েবল আছে যেটা আছে, যদি ডলার সরাই দিই তাহলে একটা ভ্যারিয়েবল হবে না আর, ঠিক আছে? এই দেখেন আমি ডলার এক্স আর ডলার ওয়াই লিখছি না, তারপর স্ট্রিং নেম, আমি এই ফাইলে যা যা ভ্যারিয়েবল লিখছি সবগুলো কিন্তু আমার সাজেশন আসতেছে, ঠিক আছে? ইভেন তো খেয়াল করে দেখেন ওর টাইপও দেখাচ্ছে, ওই তিনটা স্ট্রিং টাইপের আর এটা ইন্টিজার টাইপের, ঠিক আছে? আচ্ছা আমি একটা কাজ করি, সেটা করি তাইলে, এইটাকে আমি 6.1 লিখি, ঠিক আছে? ডলার, দেখেন এখন আবার চেঞ্জ হয়ে গেছে, এটা আবার রিয়েল দেখাইতেছে, মানে ওই ফ্লোটিং পয়েন্টটা বুঝাচ্ছে, ঠিক আছে? তাহলে কি এখন এক্স আর ওয়াই অ্যাড হয়ে সামের মধ্যে আসার কথা না? এখন সামটাকে ইকো করলে হয়েছে আমার ইকো ডলার সাম, তাহলে আমার 5 আর 6.1 অ্যাড করলে কি হয়? 11.1 হওয়ার কথা ছিল না? হ্যাঁ, তাহলে একটা কাজ করেন, সেম একইভাবে সিম্পলি যেহেতু এটাই হয়েছে, জাস্ট দুটা ডিজিট সাবট্রাক্ট করেন, জাস্ট সিম্পলি দুটো ডিজিট সাবট্রাক্ট করেন, আর কিছু না, ঠিক আছে? সিম্বল তো আমি দেখাই দিছি, জাস্ট নর্মাল এইগুলি আমাদের এটা একই রকম, জাস্ট দুইটা ভ্যালু নেবেন, ভ্যালু নিয়ে বিয়োগ করবেন, ঠিক আছে? বিয়োগ করে ইকো করে দিবেন, আর কিছু না। ওই যে আমাদের জয়েন্ট হয়ে যাচ্ছে না, একটার সাথে একটা আসতেছে না? হ্যাঁ, এখন ওটার উপায় কি? আমার একটা নতুন লাইনে যাওয়া যায় না? আমি কিন্তু পিএইচপির ভিতরে আমি এইচটিএমএল ইউজ করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ব্রেক দিয়ে ধরেন আমি এই যে সামটা লিখলাম না, এখন এই জায়গায় সে আমার এর পরের লাইনে আমার, আমি সাবট্রাক্টের কাজ করব, ঠিক আছে? তাহলে ডলার সাব ইকুয়ালস টু আমার কত, আমি ডলার ওয়াই মাইনাস ডলার এক্স লিখলাম। আচ্ছা, এখন এখানেই যদি আমি এটা করি তাহলে স্বাভাবিক না আমার এটা সাথে সাথে লেগে যাবে, আমি ইকো দিয়ে নিই আগে একটা, আর স্ল্যাশ, এটাই না? জাস্ট এইভাবেই তো আমার একটা ব্রেক এটা থাকে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এই এইটা লাস্টে বলতে কি, এটা আমার যেখানে নিউ লাইন দরকার আমি ওইখানে ইউজ করবো, মানে এন্টার যেখানে দরকার, আমি কিন্তু এখনো সাবকে প্রিন্ট করে নিই করছি। আচ্ছা, এই জন্য সাবের আগে আমি এটা দিয়ে দিতেছি, আমার মনে হচ্ছে আমি সাবের আগে দিব এই জন্য দিচ্ছি, আর কিছু না। ইকো ডলার, হ্যাঁ, আপনার দিয়ে দেখেন যে কোনো কিছু ছোটখাটো প্রবলেম, মানে প্রিন্ট করে তারপর ভুলটা দেখে বলেন, ওটা বেটার হয়। আর এরকম তো কোনো কথা নেই যে আমার সব কথাই ঠিক হইতে হবে, আমি দু একটা ভুল বলতেই পারি, হয়তো আমার মনে নেই কোনটা কিরকম হবে, মানে কোনটা কিরকম হয়েছে।
গেলাম। এখানে মানে প্রথমে আমরা বললেন যে প্রথম একটা কোটেশন যদি থাকে তাহলে সেটা যেটা কম্পিউটারে হ্যাঁ হ্যাঁ এখানে ব্রেকের ক্ষেত্রে এটা আচ্ছা, এইচটিএমএল ট্যাগ বুঝো, এইচটিএমএল ট্যাগটা বুঝো, বাট ভ্যারিয়েবলের ক্ষেত্রে পিএইচপির কোডের জন্য এটা বলছি, পিএইচপির কোডের জন্য এইচটিএমএল ট্যাগও আমি বুঝতে পারবো, ঠিক আছে। এই দেখেন তাহলে আমার এটা নতুন লাইনে আসে বলো না, সে এই টাইপের যদি কোনো প্রবলেম হয় যে নতুন লাইনে আসতে হবে বা একটা বিআর বিআর দিয়ে কাজ করবে, নাহলে তো পাশে লাগা থাকলে এটা বিরক্ত দেখা যাবে। আচ্ছা, এখন একটা কাজ করেন সেম, যেহেতু এটা ক্লিয়ার, মাল্টিপ্লিকেশন ডিভিশনের কাজ করে ফেলেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইসের মধ্যে আমরা এই যে অপারেটরগুলো দেখলাম না, এটা কি ধরনের অপারেটর কি বলতে পারবেন? এই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো অ্যাকচুয়ালি কে বলছে আবার বলেন, জোরে বলেন। এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এই এইগুলো হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আরো দুইটা আছে আমাদের, একটা হচ্ছে মডুলাস আর একটা হচ্ছে পাওয়ারের। আমি একটু স্পেস দিয়ে লিখি এগুলি, ঠিক আছে। পাওয়ার মানে 2 স্কোয়ার 3 স্কোয়ার, এটা কি বলে এক্সপোনেনশিয়াল ভ্যালু বলি, ঠিক আছে। আচ্ছা, হুম 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 হুম। এই যে আমরা করে দেখতেছি এখনই দেখেন, ধরেন এই সেম এক্স আর ওয়াই এর ভ্যালু আছে না, তিনটে স্টার, তিনটে স্টার নাই। আচ্ছা ধরেন আমি ডলার এক্স ডলার এ ইজ ইকুয়াল টু 4, ডলার বি ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে। এখন ডলার আর ই dollar result is equals to dollar a modulus dollar b। আরে কি লিখছেন, দুইবার আসছে, ঠিক আছে। ইকো হ্যাঁ বলেন। এই করব আমরা প্রিন্ট করি না ইকো দিয়ে তারপর আপনার যে এটা প্রিন্ট করব তো এটাতে কি কোটেশন দেওয়া লাগবে না সাইডে ভ্যারিয়েবল লিখলে, ভ্যারিয়েবল লিখে কোটেশন দেওয়ার দরকার নেই। এই যে আমি দেখালাম না তিনটাই, এই যে দেখেন ইকো লেখার তিনটা ফরম্যাট আছে, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন আর নো কোটেশন। ভ্যারিয়েবল থাকলে আমার কোটেশন দিতে কোনো কথা নেই, না দিলেও চলবে, কিন্তু সিঙ্গেল কোটেশন ভুলেও দেওয়া যাবে না। সিঙ্গেল কোটেশন দিলে ও জাস্ট ওইটাকেই প্রিন্ট করে ফেলে, ওইটাকে ইকো করে ফেলে, ঠিক আছে। দিলে ডাবল কোটেশন দিতে পারেন। আচ্ছা, মডুলাস মানে কি আমাকে বলবেন? এই যে দেখেন কি আসছে, মডুলাস মানে কি, ভাগ শেষ, আর ডিভিশন ভাগফল বের করে, ঠিক আছে। এটা মাথায় রাখেন, 2 থেকে 4 যদি আমি ভাগ করি তাহলে ভাগশেষ শূন্য থাকে না, কারণ 2 দুগুণে 4, 2 তো ডান দিকে আসে, তাই না, আর নিচে একদম নিচের মধ্যে শূন্য আসে, তাহলে আমার ভাগশেষ শূন্য না, হ্যাঁ, ঠিক আছে। এই ক্যালকুলেশন গুলো কিন্তু আমাদের লজিক্যালি অনেক জায়গায় কাজে লাগবে। আমরা নর্মালি ই বের করি না, সিতে বের করছি না যে ইভেন অড নাম্বার, ইভেন নাম্বার বা অড নাম্বার যদি বিভাজ্য হয় তার মানে যদি জিরো হয় এট দ্য এন্ডে, তাহলে ওইটা আমার মানে ইভেন, যদি না হয় তাহলে ওটা অড, তাই না। এই জিনিসগুলো আমার এসে কাজে লাগবে। আচ্ছা এখন পাওয়ারটা করি, সে 2 to 4 এর পাওয়ার 2 দেই, তাহলে কি হওয়া উচিত দেখি, ডলার এক্সপি ডলার এ 4 স্টার
ডলার বি ইকো ডলার ঠিক আছে, এটা না 4 এর পাওয়ার 2 করলে কত হয়? 4 এর পাওয়ার যদি 2 করি তাহলে কত হওয়ার কথা? 16 হওয়ার কথা আসছে। হুম, আচ্ছা। তাহলে আমরা অ্যারিথমেটিক অপারেটর করে দেখতে পারলাম এই 6টাই কিন্তু আমাদের অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে, এর আগে যেটা করলাম নরমালি ইকোর কাজগুলি দেখছি। ইকোতে একটা কিভাবে প্রিন্ট করার 3টা সিস্টেম, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, নো কোটেশন ভ্যারিয়েবলের জন্য। ঠিক আছে, আর একটা মানে ইকোর মধ্যে আমি একটা এইচটিএমএল ট্যাগও ইউজ করতে পারি। ওকে, আচ্ছা। আর ভ্যারিয়েবলের সরি অপারেটরের মধ্যে আমরা 6টা অ্যারিথমেটিক অপারেটর দেখছি। ক্লিয়ার এটা? আরেকটা জিনিস আছে জাস্ট দেখে রাখি, আমি ইকোর জায়গায় প্রিন্টও করতে পারি। সেটা কিভাবে? সেম প্রিন্ট যেভাবে করি সেম, আর কিছু না। মানে ইকো যেভাবে করি সেম একইভাবে। ধরেন এটাকে আমি ইকো না করে প্রিন্ট করি, ঠিক আছে? সেম জিনিস, তাই না? সেমই তো হওয়ার কথা না? ইকো যদি ইএক্সপি কে করি তাহলে এটাও সেম হওয়ার কথা না? সেমই তো আসছে এটার জন্য। হ্যাঁ, কোনটা কোনটা? আচ্ছা, প্রিন্টের জন্য আমার সেম, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, নো কোটেশন সেম। ঠিক আছে, আচ্ছা। তাহলে এইগুলিকে আমি একটু কমেন্ট আউট করে নিই। না, আমরা নর্মালি এটা আপনার ইচ্ছা, আমরা নর্মালি ইকো ইউজ করি। বেশিরভাগ সবাই ইকো ইউজ করে। এটা জাস্ট দেখে রাখলাম যে ইউজ করা যায় ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে। মডুলাসে না, মডুলাসে দশমিক কেন আসবে? মডুলাস ভাগশেষ না, ভাগশেষ দশমিক হয় নাকি? ভাগশেষ দশমিক হয় নাকি তাহলে? ওটা তো ভাগ ফল আসে, দশমিকে তো ভাগ ফল আসে, ভাগশেষ তো দশমিক হয় না। আচ্ছা, আমি এগুলিকে একটু কমেন্ট আউট করে দিই। জাস্ট কমেন্ট আউট করলাম কিন্তু এগুলি, ঠিক আছে? এরপর আমরা নর্মাল একটা জিনিস দেখি, সেটা পিএইচপি অ্যাসাইনমেন্টের কাজটা দেখি। পরে পরে এসে গেলাম, পরে এসে যাই জাস্ট কমেন্ট করছি কারণ পরের সেগমেন্টে গেলাম তো এই জন্য। আর কিছু না, বাসায় যা কমেন্ট ওপেন করে দেখে নিন। কমেন্ট না করলে দেখা যাবে এই জায়গায়। এই যে দেখেন কমেন্ট করছি না, চলে গেছে। এটাই কোড আছে, জাস্ট খালি কমেন্ট করে রাখছি, আর কিছু না। আচ্ছা, অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে কি বুঝেন? মানে অ্যাসাইনমেন্ট অপারেটর মানে নাম দিয়ে কি মনে হয় এটা? অ্যাসাইনমেন্ট অপারেটর এটা নাম দিয়ে কি মনে হয়, মানে কি করে কি এটা? আমরা না, ওই ওই অ্যাসাইনমেন্ট না এটা।
একটু আগে আমরা ডলার এর ভিতরে 4 অ্যাসাইন করছি না, ডলার বি এর ভিতরে 2 অ্যাসাইন করলাম না, এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। কোনো কিছু অ্যাসাইন করে আমরা ভ্যারিয়েবলের ভিতরে কোনো কিছু অ্যাসাইন করতেছি। আচ্ছা, নর্মালি আমি ধরেন ডলার এ ইকুয়ালস টু 4 অ্যাসাইন করলাম, এটা একটা সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটর। সিম্পলি আমরা এইভাবে অ্যাসাইন করি, কোনো কিছু ইকুয়াল করে তার ভিতরে আমি ভ্যালু ভ্যালু অ্যাসাইন করি, ঠিক আছে। আবার ডলার বি ইকুয়ালস টু 9, ঠিক আছে। এখন আমি বি এর ভ্যালুটা এর মধ্যে দিব, তাহলে কি ডলার এ ইকুয়ালস টু ডলার বি না, তাই না? তাহলে আমার বি এর ভ্যালুটা এর মধ্যে চলে আসলো। এখন আমি যদি এ কে ইকো করি বা প্রিন্ট করি, তাহলে দেখবো যে এর ভ্যালু অ্যাকচুয়ালি 9, তাই না? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে এর ভ্যালু, তাহলে বি এর ভ্যালু এতে অ্যাসাইন করবেন না। আমি আসলে অ্যাসাইনমেন্টটা এখন দেখাচ্ছি, তাহলে আপনি বি এর ভ্যালু এতে রাখবেনই না, অন্য কোথাও রাখবেন। বি এর মধ্যে তো বি এর ভ্যালু আছে, তাহলে আরেকটা ভ্যারিয়েবল লাগবে আপনার। যদি সব করতে হয় তাহলে আমার একটা থার্ড ভ্যারিয়েবল লাগে, টেম্পোরারি থার্ড ভ্যারিয়েবল লাগবে। সপিং কখনো থার্ড ওই টেম্পোরারি ভ্যারিয়েবল ছাড়া পসিবল না। একটা থার্ড লাগতো না, তাই কিভাবে করতেন আপনি থার্ড ভ্যারিয়েবল ছাড়া? কেন করবেন, মানে নর্মালি ওটা ছাড়া কিভাবে করবেন? সি প্লাস প্লাস বাদ, আমরা আপাতত পিএইচপি তে পিএইচপির মধ্যে থাকি। হুম, বলেন বলেন। হ্যাঁ, হুম, হ্যাঁ, আমরা যদি ওই ফিলোগ্রামে a equals to b লিখি বা b equals to a লিখি, তাহলে এর যত মান b তে যায় কি হবে? অ্যাসাইন হবে। এখানে সেটা হবে কিনা সেটা জানতে চাই। সেম সেম। আপনি এক কাজ করেন না, এই যে দাঁড়ান, এটা বোঝার জন্য এই জিনিসটাই করি, আগে এটাকে নিয়ে আসি। ইকো ডলার এ, ইকো ডলার, এটা তাহলে বি কে ইকো করে এই জায়গায়, এই মোমেন্টে আবার এ কে ইকো করি, ঠিক আছে। ঠিক আছে, এই যে ফার্স্ট আমি এর মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করছি, এ কে ইকো করলাম, বি এর ভিতরে একটা ভ্যালু অ্যাসাইন করছি, বি কে ইকো করলাম, আবার এর ভিতরে বি কে অ্যাসাইন করলাম, এবার আমি এ কে ইকো করলাম, ঠিক আছে। এবার দেখি কি আসে, ঠিক আছে, আমরা যেটা বলছি এটা ঠিক আছে। হুম, আচ্ছা, এখন এই অ্যাসাইনমেন্ট অপারেটর মধ্যে সি এর মধ্যে আমরা কিছু চিট কোড টাইপ ইউজ করতাম, আমরা কিছু শর্টকাট। যেমন ধরেন আমি তো জাস্ট সরাসরি অ্যাসাইন করে দিছি, তাই না? আমি যদি এইবার বি এর ভেতর, আচ্ছা এটাকে আবার নিয়ে আসি, আচ্ছা আগে লিখে নিই তারপর নিয়ে আসি। ডলার বি ইকুয়ালস টু, যদি আমি ডলার এ প্লাস ডলার বি দেই, তাহলে কি হবে? ওই দুটো যোগ করে এর ভিতরে এসে বলবে না? তাই তো হওয়ার কথা নাকি? এ আর বি যোগ করে এর ভ্যালু কারেন্টলি কত, বি এর ভ্যালু কারেন্টলি কত, 5, বি এর ভ্যালু 9 না, বি এর তো ভ্যালু চেঞ্জ হয় নাই, বি এর ভ্যালু কোথাও চেঞ্জ হয়েছে? আমি এখনো লোড দিই নাই, লোড ছাড়া দেখি, লোড ছাড়া কিন্তু এটা বি এর ভ্যালু কি চেঞ্জ হয়েছে? হয় নাই, তাহলে আমার 18 হওয়ার কথা না, হয়েছে? হ্যাঁ, আচ্ছা, এখানে বেসিক্যালি আমরা করলামটা কি, বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, অথবা বি ইজ ইকুয়াল টু বি প্লাস, আরে ডলার এ, একই জিনিস না, সেমই তো, তাই না? তাহলে তাহলে এটা কি আরেকভাবে লেখা যায়? ধরুন এটাকে কমেন্ট আউট করলাম,
ডলার বি প্লাস ইকুয়াল ডলার এ। এখন দেখি আমার 18ই আসা উচিত, মানে যদি আমি সেম জিনিস লিখি তাহলে আমার 18 আসা উচিত। 18ই আসছে, আবার লোড দিই। ক্লিয়ার? এটা আমরা সি তে এরকম শর্টকাট ইউজ করি না, এ প্লাস প্লাস এ মাইনাস মাইনাস বা ই করে প্লাস ইকুয়াল বি প্লাস ইকুয়াল ই ইউজ করি না, সেম জিনিসটা না। এটা নতুন কিছু করছে নাকি? সেম জিনিসটাই করছে কিন্তু, ঠিক আছে। সিমিলারলি প্লাস মাইনাস ইকুয়াল মাল্টিপল ইকুয়াল ডিভিশন ইকুয়াল সেম জিনিস কিন্তু, ঠিক আছে। এই অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো আমরা ইউজ করতে পারি। আবার মড ইকুয়াল সেম। আমি একটু শর্ট এখানে একটা ই লিখি জাস্ট বুঝার জন্য। প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল মাল্টিপল ইকুয়াল ডিভিশন ইকুয়াল মড ইকুয়াল, ঠিক আছে। সেম, আমরা এই সেম কাজগুলি করতে পারি কিন্তু যদি ওইটার ভিতরেই ওইটার সাথেই কোনো এই সেম কাজ করা হয় তাহলে লিখতে পারবো। যদি আমরা এই বি এর ভিতরে সি প্লাস এ করি তাহলে কি এটা করতে পারবো? আচ্ছা, যদি আমি এই বি এর ভিতরে এই জায়গায় এই লাইনটার মধ্যে বি এর ভিতরে বি প্লাস এ না করে এ এ প্লাস সি করতাম বা সি প্লাস এ করতাম তাহলে কি আমি এই শর্টকাটে লিখতে পারতাম? হ্যাঁ, কারণ একটা কমন থাকা লাগবে না, এই যে কোনো একটা তো এই দুটো সাইডে কমন থাকা লাগবে, তাই না? তাহলে এটা করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের এটা কি লিখে, তাহলে আমাদের এই অ্যাসাইনমেন্ট অপারেটর কনসেপ্ট ক্লিয়ার। আমরা অ্যারিথমেটিক অপারেটর দেখলাম, অ্যাসাইনমেন্ট অপারেটর দেখলাম। ওকে, এরপর আমরা যেটা দেখি সেটা হলো কম্পারিজন অপারেটর। আচ্ছা, কম্পারিজন অপারেটর দেখার আগে সিতে আমরা ইফ এলস এর কাজ করছি না? হ্যাঁ, সিতে ইফ এলস এর কাজ করছি না? সেম এখানে ইফ এলস এর কনসেপ্টে আসি। ধরলাম আমরা ডলার এক্স এক্স ইকুয়ালস টু 5, ঠিক আছে। আবার ডলার ওয়াই ইকুয়ালস টু 6 এটা নিলাম। আচ্ছা, ইফ সেম একই জিনিস কিন্তু ডলার এক্স, দেখেন আমি কিন্তু কখনো ভ্যারিয়েবল আগে থেকে ডলার সরাবো না, ঠিক আছে। আমি বারবার বলতেছি কখনো ভ্যারিয়েবলের সামনে থেকে ডলারটা সরাবো না। ইকুয়াল ইকুয়াল 5 যদি হয় তাহলে ইকো এক্স ইকুয়ালস টু 5। এটা কিন্তু কিছু না, আমি জাস্ট এমনি লিখছি একটা একটা স্ট্রিং প্রিন্ট করতেছে x সমান সমান 5, আমি একটা স্ট্রিং প্রিন্ট করতেছি আর কিছুই না। যদি আমার x এর সমান সমান 5 হয়, মানে x এর ভ্যালু যদি 5 হয় তাহলে আমি 5 প্রিন্ট করতেছি, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, অথবা একটা কাজ করি এগুলি না লিখে ট্রু লিখি। আর তাহলে অপোজিট একটা থাকার কথা না? যদি এটা না হইতো তাহলে কি হইতো? এটা কি এলস না? অপোজিট যাই হোক না কেন, এটা শুধু ওইটা কেন, এরপরে যাই হোক না কেন, এটা সমান সমান ছাড়া এরপরে যাই হবে সবার জন্য এলস হবে। ইকো ফলস। ট্রু আসছে যদি আমার এবার এক্স এর ভ্যালু নাই, কিছুই নেই এক্স এর ভ্যালু। আচ্ছা, এটা আমি ফাঁকা রাখি, নাল দিয়ে দিছি, ফলস, ঠিক আছে।
এখন আবার আবার একটা কাজ করি, যে 5 নিলাম, নিয়ে এটাকে একটু চেঞ্জ করি। এখন কি হওয়া উচিত? ট্রু হইছে, কিন্তু অ্যাকচুয়ালি কি হইছে এই জায়গায়? এটা কিন্তু 5 অ্যাসাইন হয়ে গেছে না? এটা কিন্তু কম্পারিজন হয়নি, কম্পারিজন হয়েছে কি, এটা অ্যাসাইন হয়েছে। আচ্ছা, এখন যেটা করি, সেম আমার ইকুয়ালের জন্য এটা, যদি আমি নট ইকুয়াল দেখাতে চাই তাহলে কি আমার এটা না? ইকুয়ালের জন্য ওইটা, নট ইকুয়ালের জন্য এটা। হ্যাঁ, তাহলে আমার ফলসটা অ্যাকচুয়ালি এখানে আমার কারেক্ট আনসার, তাই না? হুম? আর কি আছে এগুলোর মধ্যে? সিতে করছিলাম না, আর কি কি আছে? জোড় সংখ্যা নাই, আমি এই যে জাস্ট এই কম্পারিজন অপারেটর গুলি বলতেছি। আর কি আর কি করি আমরা? এগুলি এগুলি আচ্ছা, এগুলি কি বলে? কম্পারিজন অপারেটর বলে না এগুলি কি? হ্যাঁ, এই অপারেটর কি কম্পারিজন হবে? গ্রেটার দেন, লেস দেন। আচ্ছা, তাহলে যদি আমার এটা 7 হয়, আচ্ছা এটা 5ই থাকে, তাহলে এটা কি গ্রেটার দেন, আচ্ছা গ্রেটার দেন 5, এটা দেখার একটাই না? হ্যাঁ, দেখি। ফলস কেন? 5 কি 5 থেকে বড়? না, 5 5 এর চেয়ে বড় না। কিন্তু যদি 5 গ্রেটার ইকুয়াল দেই তাহলে কিন্তু আবার ট্রু, তাই না? সিমিলারলি লেস দেন ইকুয়ালস বা শুধু লেস দেন, তাহলে কয়টা গেল? 1 2 3 4 6টা গেল না? আচ্ছা, এই তো মোটামুটি এই কটা জিনিসই। আরো আরো দুটো জিনিস আমাদের নতুন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আইডেন্টিক্যাল। ধরেন 1 2 3, এইটা আমি 5 না দিয়ে PHP দিলাম। PHP ট্রু। এটা আসলে সমস্যা মানে যা লেখা আছে ওই লেখাটার সাথে কম্পেয়ার করবি। যা লেখা না, দেখেন তো একটু, মিনিং কিন্তু সেম আমার, তাই না? পিএইচপি পিএইচপি, কিন্তু ও কিন্তু এবার ফলস দেখাইছে, তাই না? বড়হাতে কিন্তু নর্মালি কি বড়হাতে হলে এটাই দেখে তো। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি তো, এবার একটা ইকুয়াল কমাই দিই তো। এবার এটা ফলস হয়ে গেছে। আর যাই হোক, ট্রিপল ইকুয়াল যেটা করে খুবই স্ট্রিক্টলি আইডেন্টিটা ম্যাচ করে। মানে নর্মালি ডাবল ইকুয়াল যেটা কাজ করে ও হয়তো একটু ছাড় দিতে পারে, ক্যাপিটাল লেটার স্মল লেটার এটা। আচ্ছা, এটা সিঙ্গেল কোটেশনে দেওয়া, তো এটা আমি ডাবল কোটেশনে দিই। পিএইচপি এখন দেখি তো তাহলে কি কাজ করবে। আর যাই হোক, ট্রিপল ইকুয়াল যেটা করে খুবই খুবই স্ট্রিক্টলি আইডেন্টিটা চেক করে, ঠিক আছে? নর্মাল ডাবল ইকুয়ালও যদি কোনো রেহাই দেয় বা একটু ছাড় দেয়, বাট ট্রিপল ইকুয়াল খুবই স্ট্রিক্টলি চেক করে এটা, ঠিক আছে? সেম একই রকম হচ্ছে নট আইডেন্টিক্যালের মধ্যে নট ডাবল ইকুয়াল, ক্লিয়ার? আচ্ছা, এইটাকেও কমেন্টেড করেন, এইগুলি হচ্ছে আমার। আচ্ছা, এখানে একটু লিখি কম্পারিজন অপারেটর, ও এম পি এ আই এস এন ও পি ই আর এ টি ও আর। কম্পারিজন অপারেটর আমরা কি কি দেখলাম? ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার ইকুয়াল, লেস ইকুয়াল, আরো দুইটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ট্রিপল ইকুয়াল আর নট
ট্রিপল ইকুয়াল নট, এই যে সেম, ঠিক আছে, এটা এটা ছিল আমাদের সিম্পল ইফ এলস এর একটা কন্ডিশন, ঠিক আছে। এখন যদি আমার আরো একটা এলস থাকে তাহলে কি করব? এলস ইফ সে আমি একটা কাজ করলাম, আচ্ছা আমাদের এই যে ক্যালকুলেটর বা যোগ বিয়োগের কাজটা ছিল না, হ্যাঁ ওটা করি। আচ্ছা ধরেন এটা বাদ, এটা যা আছে থাক, আমি এখানে একটা ইকো দেই, ইকো ইয়ার, ঠিক আছে, যা আছে থাক, ধরলাম ডলার CHEC check is equal to uh, 6 এটা ভ্যালু দিলাম, ঠিক আছে। দেখা দেখি এদিকে ইফ, এই যে দুটো চারটা চোখ, ইফ ডলার চেক গ্রেটার দেন 6 হয়, এদিকে ফোকাস, এদিকে ইকো এক্স গ্রেটার দেন 6, ঠিক আছে। এখন আমি আরেকটা দেখতে চাই যে ওটা গ্রেটার দেন না হয় লেস দেন আছে কিনা, ঠিক আছে, তাহলে কি, হ্যাঁ 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 পরে দেখি, আমি ওটাও দেখবো, 6 এর সমান সমানও দেখবো, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আরেকটা কি দেখি, এলসিফ, এলসিফ আমাদের আরেকটা হচ্ছে এলসিফ, ঠিক আছে, পিএইচপি আমরা এলসিফ ইউজ করতে পারবো, ডলার চেক লেস দেন কি 6, এটাও চেক করব, তাহলে সেম একটা ইকো দিই, আমি এখন আরেকটা চেক করব যে ওইটা কি ইকুয়াল নাকি, ঠিক আছে, এলসিফ চেক ইকুয়াল ইকুয়াল 6, ঠিক আছে। এবার এলসও দিই, এলস দিয়ে ইকো নাম লিখি, ঠিক আছে, ক্লিয়ার এটা, জাস্ট সিম্পল একটা ইফ, যদি চেকের ভ্যালু আমার 6 থেকে বড় হয় তাহলে এটা প্রিন্ট করবে, যদি ওটার ভ্যালু 6 চেয়ে কম হয় তাহলে এটা প্রিন্ট করবে, এলস ইফ চেকের ভ্যালু যদি 6 সমান হয় তাহলে এটা প্রিন্ট করবে, আদারওয়াইজ না কিছু প্রিন্ট করবে না, ঠিক আছে। ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ তারপরে এলস 6 সমান, তাই না? আচ্ছা একটাই তো কাজ করবে আমার, এতগুলি ইফ এর মধ্যে যেটা ট্রু সেটাই তো কাজ করবে, অন্যগুলি তো তার যাবে না। যদি আমার এটা 7 হয় তাহলে গ্রেটার দেন 6, এই যে দেখেন প্রথম কন্ডিশন মিলে গেল। আচ্ছা আমি সিম্পলি প্রথমে আবার দেখি আগেটাই দেই, চেক নামে একটা ভ্যারিয়েবল নিয়ে সলভ আমি 6 দিছি, আমি একটা ইফ কন্ডিশন নিলাম, যদি এই ভ্যালুটাই থাক না কেন সেটা যদি 6 এর চেয়ে বড় হয় তাহলে বলবো যে এক্স 6 এর চেয়ে বড়, ঠিক আছে। যদি আমার ওইটা 6 এর চেয়ে ছোট হয় এলসিফ, এলসিফ এর ইউজ করছি, তাহলে বলবো যে ও 6 এর চেয়ে ছোট, যদি সে 6 এর সমান হয় তাহলে বলবো যে সে 6 এর সমান, আর যদি এলস না, নরমাল সিম্পল এলসিফ, হ্যাঁ আপনি তো চেক ইকুয়াল চেক ইয়েতে ভ্যারিয়েবল আপনি আগে 6 নিয়ে নিয়ে দিচ্ছেন না, হ্যাঁ তারপর আপনি ইফ ইউজ করলেন, তখন বললেন যে এখানে যা ধরবো মান
চেকের মধ্যে চেকের মধ্যে আমি এই যে মাত্র চেঞ্জ করে দিলাম, হ্যাঁ মাত্র চেঞ্জ করে দিলাম আমি। চেঞ্জ হতে পারে না, ধরেন আমার এই মুহূর্তে এটা আছে, অ্যাকচুয়ালি চেকের ভ্যালুটা আমি কোনো একটা যোগ বিয়োগ করে আসতেছে, সে কোনো একটা ক্যালকুলেশন করছি তার যোগ বিয়োগ হয়ে আসতেছে, তাই কি চেঞ্জ হতে পারে না? হয়তো আমার ওটা বেশি হলে আমি একটা কাজ আপনি করতাম, 6 হচ্ছে এমনিতে ধরে রাখুন। জাস্ট এমনি বুঝা যায় তো স্যার, কিছু না। সিক্সে আমাদের তো এরকম কোনো কথা নাই তো। দেখেন তাইলে, তাহলে কি হওয়া উচিত? এটা হওয়া উচিত না? আট কি ছয়ের চেয়ে বড় না? হ্যাঁ আচ্ছা, যদি আমার 5 হয় তাইলে তাহলে আপনার ইয়ে যাবে এই যে এই x একটা লাগবে না? হবে আচ্ছা, এখন আরেকটা কাজ করি, স্ট্রিং দেই, এখন দেখি যদি আমি ওটার কোনো ভ্যালুই দিলাম না, মানে অন্য কিছু লিখছি। ও আচ্ছা, পিএইচপি ওই যে ক্যারেক্টারটা ওটা একটি লিস্টের মধ্যে পড়ে, আর 6 এর কম সামহাও। আমি এক কাজ করি, নাল দিয়ে দিই। কি রে ভাই, নাল, নাল ভ্যালু 6 এর চেয়ে, আচ্ছা হ্যাঁ, নাল তো 6 এর চেয়ে কমই, ফাঁকা, এই জন্য এখানে ঢুকতেছে। আচ্ছা এখানে অ্যাকচুয়ালি আর নানে যাওয়ার স্কোপ পাচ্ছে না ও, কারণ মোটামুটি সবই দিয়েছি তো, সো নানে যাওয়ার স্কোপ আছে না। নাল কি ফাঁকা না, সো ফাঁকা তো ডেফিনেটলি কিছু না কিছু হচ্ছে তো কমই হবে, তাই না? এই জন্য এটাই সে দেখাচ্ছে। আচ্ছা তাহলে ইফ এলস এর কাজটা গেল। হ্যাঁ, এখন আপনারা তাহলে একটা কাজ করতে পারবেন আমার জন্য? হ্যাঁ, ইফ এলস দিয়ে এটা ক্যালকুলেটর বানাতে পারবেন? শিওর? হ্যাঁ, আমি বলি ক্যালকুলেটর আমরা কি কাজ করছি একটু আগে, আমরা সিম্পলি দুইটা ভ্যারিয়েবল নিছি না? হ্যাঁ, এক্স আর ওয়াই বা সামথিং দুটো ভ্যারিয়েবল নিছি না? ওটাতে যোগ বিয়োগ গুণ ভাগ কতগুলি কাজ করছি না? হ্যাঁ, আচ্ছা জাস্ট যেটা করব যে সেম দুটো ভ্যারিয়েবল নিব, ওর ভিতরে দুইটা ভ্যালু রাখবো, 2 5 6 7 যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে? আরেকটা ভ্যারিয়েবল রাখবো চেক, ঠিক আছে? চেকের মধ্যে এখন আমি যদি মানে আমি যদি প্লাস লিখি তাহলে প্লাস, এটা আপনার ইচ্ছা, আপনি প্লাস সাইন দিয়ে করতে পারেন বা মাইনাস সাইন দিয়ে করতে পারেন বা মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে করতে পারেন, যে কোনো একটা কিছু স্ট্রিং আকারে দিব। সে আমি চেকের মধ্যে রাখলাম প্লাস, ঠিক আছে, এটাও রাখতে পারি, অথবা চেকের মধ্যে PLUS প্লাস রাখতে পারি, অথবা চেকের মধ্যে অ্যাড রাখতে পারি, তাই না? যে কোনো কিছু রাখতে পারি না? রাখার পর আমি এই জায়গায় ইকুয়াল ইকুয়াল কোটেশন দিয়ে অ্যাড চেক করব, তাই না? তাহলে যদি আমি অ্যাড থাকে মানে ওই মোমেন্টে যদি আমার অ্যাড থাকে তাহলে আমার যোগ করে দেখাবে, যদি ওই মোমেন্টে এখানে সাব থাকে তাহলে আমার বিয়োগ করে দেখাবে, অথবা যদি আমার এখানে আমি ডাইরেক্ট মাইনাস চিহ্ন দিই তাহলে তো একই জিনিস না? যদি সাব থাকে তাহলে সাব বিয়োগ করে দেখাবে আমাকে। আমি তিনটা ভ্যারিয়েবল নিব, দুইটা ভ্যারিয়েবল আমার যোগ বিয়োগের কাজ করব, মানে দুইটা ভ্যারিয়েবল আমি ভ্যালু অ্যাসাইন করব, ঠিক আছে, আর একটা ভ্যারিয়েবল চেক করার জন্য রাখবো খালি। এর পরবর্তী চেকের ভ্যালু খালি আমি বারবার চেঞ্জ করে রাখবো, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন কিছু একটা দিয়ে দেবো, তাহলে ওটা অনুযায়ী বাকিটা কাজ হয়ে যাবে, তাই না? ক্লিয়ার? হ্যাঁ, কোন জায়গায় বুঝছেন না আমাকে এটা বলেন। মানে ইয়ে কাজটা করবে কি মানে এখানে আমি মাইনাস দিলাম বা ইয়ে দিলাম মানে এই যে এই এই কাজটার জায়গায়, মধ্যে হচ্ছে আচ্ছা এই আমি দেখলাম, এগুলা রাখবো হ্যাঁ আমি এখানে দুটো ভ্যালু দিলাম, এক্স আর ওয়াই, ঠিক আছে, এক্স আর ওয়াই দুটো ভ্যালু নিলাম তো, এক্স এর মধ্যে 6 নিছি, ওয়াই এর মধ্যে 5 নিছি, সে নিয়ে নিছি আমি। এরপর আমি চেকের মধ্যে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন যে কোনো একটা সাইন রাখবো, এই জায়গায় ইফ এলস এর মধ্যে আমি চেক করতেছি, করে এই জায়গার মধ্যে দুটো লাইন লিখবো, একটার মধ্যে সাম ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই লিখে ইকো করবো, আরেকটার মধ্যে সাব ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই লিখে ইকো করবো, তাহলেই তো হয়ে গেল না? এটা তো প্রত্যেকটা লাইন বাই লাইন করতে হবে হ্যাঁ লাইন বাই লাইন করতে হবে না মানে হচ্ছে ইয়ের জন্য একটা এই সাবের জন্য একটা হ্যাঁ হ্যাঁ ইয়ের হ্যাঁ, জন্য মাল্টিপ্লিকেশন প্রতিটা ইফ এলস এর মধ্যে যোগ হ্যাঁ বিয়োগের একটা কাজ করবো। প্রত্যেকটার মধ্যে আর কি লাইন বাই লাইন হ্যাঁ, কিন্তু ভ্যারিয়েবল গুলি তো আমার সবার আগে ডিক্লেয়ার থাকবে, আর চেকটাও ভেরিয়েবল সবার গুলো আগে থাকবে, ডিক্লেয়ার করে নিতে হবে তাই না? টেস্ট করেন তাহলে। নেক্সট আমরা যেটা দেখি সুইচ কেস, সেম আপনারা যে ক্যালকুলেটর বানাইলেন না, সেম জিনিসটা আমি সুইচ কেস দিয়ে বানাই। সুইচ কেসে কিছুই না, আমি আজকে একটা কাজ করি, আগে সুইচ কেসের স্ট্রাকচার একটু সি দেখি। প্রোগ্রামিং এরিয়া সি প্রোগ্রামিং সব কি পিএসপি তে আছে সি এর সব না, অ্যাকচুয়ালি আমি বলি
স্ট্যান্ডার্ড একটা নর্মাল কোডিং ল্যাঙ্গুয়েজ তিন টাইপের হয়, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তিন ধরনের হয়, লোয়ার লেভেল, মিড লেভেল, আপার লেভেল। ঠিক আছে, পিএইচপি, জাভা, সি শার্প, তারপর সি প্লাস প্লাস, এগুলি সব আপার লেভেল ল্যাঙ্গুয়েজ। সি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। ম্যাটল্যাব, তারপর আরো কিছু জিনিস আছে, ম্যাটল্যাব টাইপের আরো আরো একটা আছে, কি ওটা জানি ভুলে, আমি এটার নাম অলওয়েজ ভুলে যাই। হ্যাঁ হ্যাঁ, আর নাম মনে থাকলে বলে, ম্যাটল্যাব আছে, আরো কিছু আছে যেটা ওগুলো হচ্ছে লো লেভেলে পড়ে। এখন কথা হচ্ছে লো লেভেল, মিড লেভেল, আপার লেভেল কেন নাম বলা হয়েছে এদেরকে? সিম্পলি যে ল্যাঙ্গুয়েজগুলো হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এ যত কাছাকাছি তাদেরকে ততটা আপার লেভেল বলছে, আর কিছু নর্মাল। দেখেন এই যে ইকো, এলসি দেখে বুঝাই যাচ্ছে না জিনিসটা যে হ্যাঁ এটা হলে এটা হবে, ওটা হলে এটা হবে। বাট ম্যাটল্যাব যখন করবেন বা অন্যান্য ওই টাইপের মেশিন ল্যাঙ্গুয়েজ যখন করবেন, তখন দেখবেন যে এইভাবে না, জিনিসটা একটু কমপ্লিকেটেড। মানে ভ্যারিয়েবল লেখার সময় ওটা অ্যাসাইনমেন্ট অপারেটর অন্যভাবে, ইকুয়াল সাইনও নেই, পাশাপাশি লিখতে হচ্ছে, একটু অন্যরকম। সো মেশিন ল্যাঙ্গুয়েজ যত কাছাকাছি সেগুলো হচ্ছে লো লেভেল, আর হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং যত কাছে ওগুলো হচ্ছে আপার লেভেল ল্যাঙ্গুয়েজ। আর সিটা মিড লেভেল কেন, কারণ সিটা অবজেক্ট ওরিয়েন্টেড না। বাট বাকি ল্যাঙ্গুয়েজগুলো পিএইচপি, তারপর জাভা, সি শার্প, আরো জোরে বলবো? আচ্ছা, পিএইচপি, তারপর সি শার্প, জাভা, এগুলি সবগুলো অবজেক্ট ওরিয়েন্টেড, যার জন্য ওরা আপার লেভেলে এটা করছে। সিটাতে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার নেই, যদিও পরবর্তী সি কে এক্সটেন্ড করে সি প্লাস প্লাস বানানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা। সুইচ কেসে এটা কিরকম, সিম্পলি একই একই ইস্যুর মতো। ধরেন একটা সুইচ থাকবে, এরকম একটা সুইচই থাকবে, এই জায়গায় আমার কন্ডিশনটা থাকবে। নর্মাল একটা কন্ডিশন থাকে না, যে এই কন্ডিশন বা একটা ভ্যারিয়েবল বা যেই লজিকটা আছে ওই জিনিসটা এখানে থাকবে, এরপরে ব্র্যাকেট, এরপরে কেস ওয়ান, কেস কেস থাকবে সেম, জাস্ট এটাই। ঠিক আছে, এরপরে এখানে স্টেটমেন্ট, কিছু একটা স্টেটমেন্ট, স্টেটমেন্ট ব্রেক। ঠিক আছে, কোনটা? এটা আমি জাস্ট আমি লিখছি স্টেটমেন্ট, এটা তো কোড না, জাস্ট আমি লাইন লিখছি, আর কিছু না। 2 লাইন 3 লাইন 4 লাইন থাকতেই পারে আমার, জাস্ট স্টেটমেন্ট গুলো থাকবে। হ্যাঁ, লাস্টে ডিফল্ট, কেস ওয়ান, কেস টু, কেস থ্রি, যে কটা কেস হবে লাস্টে একটা ডিফল্ট দিয়ে দিব আমরা। ঠিক আছে, আচ্ছা, এটা বাদ। আমি তাহলে একটা কাজ করি, আপনাদের ইসের মতো আমি একটা ক্যালকুলেটর বানাই। হ্যাঁ, তাহলে আপনি স্ট্রাকচার দ্বারা করবেন কিসে, লেআউট বা ডিজাইন দ্বারা করবেন কিসে? এই যে না করলে তো আর লাভ হলো না। এই যে এই যে ডিজাইনগুলি আছে, এই ডিজাইনগুলি কে বানাবে? এটার ভিতরে এইগুলি সব, এই যে ডাটাগুলো যে আছে সব ডাইনামিক ভাবে আসতেছে, পিএইচপি থেকে আসতেছে। কিন্তু এইগুলি যদি আমি এইচটিএমএল না করি তাহলে ওগুলো আসবে কোথা থেকে? এইচটিএমএলটা হচ্ছে আমার স্কেলেটন। এইচটিএমএল ছাড়া আমি স্কেলেটন, এই যে এই জায়গায় আমি একদম কর্নার রয়েছে না, আমি এটাকে একটু সুন্দরভাবে মাঝখানে দেখাতে পারতাম না? যদি এইচটিএমএল না থাকে আমি কিভাবে দেখাবো এটা? সিএসএস না থাকলে কিভাবে দেখাবো? আচ্ছা, আপাতত আমার দিকে দেখেন। ডলার এ is equals to say 9, dollar b is equals to 8। ঠিক আছে, এরপর একটা ভ্যারিয়েবল নেই আমি, সে ডলার, আরে ডলার চেক is equals to একই হবে তো ইয়া ওই যে এখন বললাম না যেটা ওইটার মতো করে করা যায় না? সেম, একই জিনিস, কনসেপ্ট সেম, খালি স্ট্রাকচারটা আলাদা, কনসেপ্ট সেম। ঠিক আছে, আচ্ছা, কিছু একটা নিলাম, পরে ওটা এখন না, পরে আগে লুপ টুপ কিছু শিখে নিই, তারপর আমরা যাবো ফর্মে, যখন যাবো তখনই করবো, আপাতত ম্যানুয়ালি থাকি। আচ্ছা, এরপরটা এই কেস,
কেসের মধ্যে আমার রেজাল্ট ডলার result is equals to dollar a plus dollar b equal dollar result এগুলো আমি আপাতত ব্ল্যাঙ্ক রাখছি মানে কিছু দেই নেই জাস্ট ফাঁকা রাখলাম তারপরে কি ব্রেক যদি আমি ব্রেক না দিই তাহলে কিন্তু প্রতিটা স্টেটমেন্ট বাই স্টেটমেন্ট যেটা থাকবে ঠিক আছে সমস্যা নেই ভিডিওতে সাউন্ড যদি জোরে পান তাহলেই হবে আর এমনি বুঝতেছেন এই জায়গায় আমি এক কাজ করি খালি হলুদ হলুদ দেখা যাচ্ছে তো আমি এটা কিছু দিয়ে নিই এই সবাই দিকে দেখেন আকাশ এদিকে কই যান বসেন 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 এখানে আচ্ছা সেম একই কাজ করি আমি জাস্ট এটাকে কপি পেস্ট করে নিয়ে দিই 1 2 3 4টা হলো না মাইনাস মাইনাস রেজাল্ট যা আছে তাই মাল্টিপ্লিকেশন ডিভিশন সুইচ কেসটা দেখতে একটু সুন্দর লাগে না মানে একটা খেয়াল করেন ইফ এলস এর চেয়ে এখানে কিন্তু একটু আরো স্ট্রাকচার হতে দেখা যায় এটা ডিপেন্ড করে ধরেন লজিক্যাল কোনো অপারেটর যদি আমি নট ইকুয়ালস টু এই সেই ওই টাইপের কিছু থাকে তাহলে কিন্তু ইফ এলস লেখাটা খুবই স্মুথ বাট যদি আমি জাস্ট একটা সিম্বল বা একটা ভ্যারিয়েবল বা একটা ওয়ার্ড চেক করতেছি তখন সুইচ কেস আরো বেশি সুন্দরভাবে লেখা যায় না মানে এটা জাস্ট হয়তো এখন মনে হয় এটা কেন দরকার ওইটা কেন দরকার বাট ডেফিনেটলি এটা কোনো না কোনো মিনিংয়ে বের হয়েছে যখন আমার কোনো বাটনের বা সিরিয়ালের কোনো একটা নর্মাল খুবই সিম্পলি শেষে হ্যাঁ 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 সুইচের ভিতরে এই এই চেক করে দেখেন দেওয়া যায় দেন দিতে না করে দিয়ে এরর ভুল হয় কিনা ঠিক হয় তারপরে দেখ বলেন আমি কিন্তু ডে ওয়ান থেকে একটা জিনিস বলতেছি শুধু এইচটিএমএল সিএসএস না অনেক কিছু আছে ধরেন শুধু আমাকে আস্ক না করে যেটা হয় কি হয় না একবার চেক করে দেখেন মানে একবার চেক করে দেখেন ওটাতে আপনার লার্নিংটা ভালো হবে মানে হয়তো বা অনেক কিছু আছে এটা আমিও চেক করে দেখিনি আমার প্রয়োজন হয় না আমার লাগিয়ে নেই আমি চেক করে দিই ঠিক আছে এই জন্য বলতে বারবার প্রতিটা জিনিস নিজেরা চেক করে করে তারপর আমাকে বলবেন ভুল হলে আমি আপনার ভুল ঠিক করে দিব বা কেন হয়েছে কিভাবে হয়েছে এটা আমি আপনার পুরোটা বুঝিয়ে দিতেছি বাট একবার নিজে চেক করে দেখেন ঠিক আছে আচ্ছা ডিভিশনের কাজ হয়েছে তাই না আরেকটা নেই ডিফল্ট ইকো এক্সেপশন এই তো আচ্ছা যদি আমরা ভুল না করে থাকি তাহলে এটা কাজ করার কথা এটাই দেখাই তো you should use only one assignment এই ইকবাল এদিকে দেখা এদিকে কনসেন্ট্রেশন দেন
এটা ঠিক আছে? প্লাস ছিল 17 আসছে, আমাদের ভ্যালু কি কি ছিল 9 আর 8 ক্লিয়ার। আচ্ছা যদি আমি মাইনাস দিই, ওয়ান ডিভিশন দেই, ঠিক আছে। সেম কাজটা আপনারা সুইচ ইউজ করে 6টা অপারেটরের জন্যই করবেন এখনই, 6টার জন্য সেম কাজটা। এই হ্যাঁ মড আর মাল্টি এক্সপেনশনের জন্য করবেন। আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আমার এরকমও তো হইতে পারতো যে আমার এই জায়গায় 6 আছে, তাহলে যদি আমার এটা মাইনাস থাকে, মাইনাস করলাম না, মাইনাস মানে আমি বিয়োগ করব, প্রথম সংখ্যা ছোট দ্বিতীয় সংখ্যা বড়, হ্যাঁ 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 মাইনাস আসবে, মাইনাস আসছে না, হ্যাঁ এই যে মাইনাস আসলো না, এই মাইনাসটা যেন না আসে, বিয়োগ হবে কিন্তু মাইনাস যেন না আসে। ইফএস আছে কেন? আচ্ছা এটা মাইনাসটা আসছে কেন আমাকে আগে এটা বলেন। হ্যাঁ ছোট সংখ্যা বড় সংখ্যা ঠিক আছে, বাট মাইনাস আসছে কেন? ইফ এলস ইউজ করবেন, চেক করে নেবেন যে যদি প্রথম সংখ্যাটা আমার ছোট হয় তাহলে ওটা, তাহলে মানে বড় সংখ্যাটা আগে বসবে। হ্যাঁ বুঝেন নেই, আমি বিয়োগ করলে মাইনাস হতেছে না, এই যে এই যে আমি এই জায়গায় রাখি, এই যে এই জায়গায় করবেন, এখানে আমি সরাসরি রেজাল্ট ইজ ইকুয়াল টু a মাইনাস বি করছি না, আমি চেক করে নিব। হ্যাঁ হ্যাঁ পরে ফাংশন ক্লাস পরে, এই ডলার এ দেখেন এখানে চেক করব ডলার এটা কি ডলার বি থেকে বড়, যদি ডলার এটা ডলার বি থেকে বড় হয় তাহলে এখানে a মাইনাস বি করবো, রেজাল্ট a মাইনাস বি হবে, এলস বি মাইনাস সি হবে, শেষ। হ্যাঁ হ্যাঁ তো এই সমস্যা করতেই পারি, এইটাই তো লজিক। এই এই ছোটখাটো এই প্যাচ যত ক্লিয়ার করবেন তত সামনে আরো জটিল জটিল প্যাচ ক্লিয়ার হবে। তাহলে আমি এক কাজ করব, আমি এই জায়গায় 6 দিয়ে দিব, এই জায়গায় 7 দিয়ে দিব, তাহলে কি হলো? বুঝতে পারছি, তাহলে তো সেম, যদি আমার উপরের ভ্যালুটা বড় হয় নিচেটা ছোট হয় তখন, তখন তো আবার মাইনাস আসতেছে। আরো একটা কাজ করবেন, মাইনাস যখন হবে যদি নেগেটিভ ভ্যালুটা আসে, যেটার সময় নেগেটিভ আসে মানে ছোটটা, আমার তো মাইনাস দেখানো উচিত, সুন্দর মতো পাশে লিখে রাখবেন যে মাইনাস, মানে ব্র্যাকেটে মাইনাস লিখবেন, ঠিক আছে। যান সিরে যান সিরে যান, মাইনাসটা তো আমি কন্ট্রোল করতেছি না যে ছোটটা থেকে বড়টা, কিন্তু মাইনাস কিন্তু আসা উচিত, যার জন্য মাইনাস আসার কথা তার পাশে ছোট করে ব্র্যাকেটে লিখে রাখবেন যে মাইনাস, মানে মাইনাস মাইনাস ওয়ার্ডে লেখেন বা সাইন দিয়ে লেখেন, সাইন দিয়ে না জাস্ট মাইনাস ওয়ার্ডে লিখবেন। কি পিছে পিসি কি এখানে ওইখানে, শুরু করেন শুরু করেন। আমি এইটা আমাদের কোড ছিল তাই তো, আমাদের আউটপুটটা কি ছিল এটা না, বাট এটা দেখে কি সহজে খুব একটা ভালো বোঝা যাচ্ছে যে কোনটা কি মানে কিসের কাজ করে না করে কিছু বোঝা যাচ্ছে না। আমরা একটা কাজ করি, আমরা ইকো করার সময় একটু ম্যানিপুলেট করি ইকোকে, ঠিক আছে। রেজাল্টের মধ্যে আমার রেজাল্ট আছে না, হ্যাঁ সবাই একটু এদিকে দেখেন, ইকবাল এখানে 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 একটু খেয়াল করেন, আমরা শুধু রেজাল্ট দিলে যে রেজাল্টের দিকও করতেছি তাই না, এখন আমি এটা একটু ম্যানিপুলেট করবো, আমি লেখাটা সুন্দরভাবে লিখবো, তো আবার এক লাইনে লিখবো। এই এখন যেটা করবো এটা হচ্ছে স্ট্রিং কনক্যাটেশন, স্ট্রিং কে কনক্যাট করবো আমরা এখন, ঠিক আছে। আচ্ছা ধরেন আমি আহ, একটা ইকোর মধ্যেই আমি কিছু স্ট্রিংও লিখতে চাই, আবার আমার ভ্যারিয়েবলটাও লিখতে চাই, ঠিক আছে। আমি চাইলে শর্টকাটে ডাবল কোটেশনে দুইভাবে লিখি আগে, একটা হচ্ছে সাম
ইজ, আমি বলছিলাম যে সিঙ্গেল কোটেশনে যা থাকবে এক্স্যাক্টলি তাই দেখাবে। আমি একটা স্পেস নিলাম, ঠিক আছে। আচ্ছা স্পেসের আগে এটা দিয়ে স্পেস দিলাম, ঠিক আছে। এখন এটার সাথে আমার এটা দেখাতে হবে না, কনক্রিট করলাম। স্ট্রিং এর সাথে ভ্যারিয়েবল কনক্রিট করবো ডট দিয়ে, ঠিক আছে। ডট দিছি, ঠিক আছে। আমার এটা কি ছিল প্লাস, আমি এটা প্লাস দিছি প্লাস। এখন কি একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না জিনিসটা? না আগের চেয়ে মাস ক্লিয়ার না? যেন আমি যে সাথে সাম করছেন না ডিভিশন করছেন না মড করছেন যাচ্ছে, এটা এটা বেশি ক্লিয়ার না? এইভাবে ক্লিয়ার করে লিখতে পারবো আমরা। হ্যাঁ আমার একটু করতে হবে। এই যে এই দেখি, হ্যাঁ জাস্ট রেজাল্ট তো আমার এটাই ছিল তাই না? আমি আরো একটু সুন্দর করে গুছিয়ে লিখছি। আচ্ছা আর একটা কাজ করি, মাইনাসের জন্য একটা জিনিস করি, আমি এই জিনিসটাকে সেম মিশে লিখি। sub sub is কনকেট না করে লিখলাম, ঠিক আছে। দেখেন এইটাও ঠিক মতো দেখাচ্ছে না? দুইভাবে লিখছি কিন্তু আমি, একটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে পড়ে লিখে দিছি ডলার, ও ডলারকে চিনে নিছে, ভ্যারিয়েবল যে এটা বুঝে নিছে, আর বাকিটা যেটা স্ট্রিং ওইটাও বুঝে ফেলছে। আর সিঙ্গেল কোটেশনের মধ্যে জাস্ট ওইটাকে লিখছি কনকেট করে তারপরটা লিখছি, ঠিক আছে। দুইভাবে লিখছি। এখন মাল্টিপল ওয়েতে যদি লিখতে চাই আরো অনেক কিছু সে এখানে আছে, তাহলে আমি কনকেট করে করে ডট ডট দিয়ে দিয়ে লিখতে পারি না, বা এই ডাবল কোটেশন একবার লিখতে পারি না। কিন্তু দুইটা লেখাটা ইম্পর্টেন্ট কেন, কারণ হয়তো সবসময় আমার একটা লাইনে কাজ না করতে পারে, হয়তো আরো অনেক কমপ্লেক্স ওয়েতে লেখা থাকতে পারে, তখন আমি এই যে কনকেট করে করে একটা পার্ট কনকেট করে করে লিখতে পারি, ঠিক আছে। এই তো আর কিছু নেই। ডান, আজকের ক্লাস এখানে শেষ। নেক্সট ডেতে যেটা, হ্যাঁ আজকের ক্লাস শেষ। নেক্সট ডেতে যেটা করবেন যে একটু ভালো করে পিএইচপি কি, তারপর কিভাবে কাজ করতে, অ্যাপাচি সার্ভারে কাজ করতে, জাস্ট বেসিক জিনিসপত্র, তারপরে এই অপারেটর গুলো, তারপর এই যা যা আমরা করছি, যা করছি সবগুলো একটু ভালো করে দেখে নিয়ে আসবে, আমি কিছু কোড করতে দিব, যে কোনো ধরনের লজিক্যাল আমি একটা অপারেশন করতে দিব, ঠিক আছে। যা নলেজ আমাদের আছে আমি ওটার মধ্যে দিব, আমি এক্সট্রা এর বাইরে কিছু দিব না। সো এটার মধ্যে পারা উচিত, ওকে।